মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা, মালয়েশিয়ার সাথে 5 সমঝোতার সই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে অনিশ্চিত হতে পারে ভোট, বললেন গয়েশ্বর রায়। সিএসির সাথে বিদেশি 4 পর্যবেক্ষকের বৈঠক, নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে 45,000, কর্মকর্তা 9 লাখ। হাসিনার আইনজীবী হতে জেড.আই. পান্নার আবেদন, মামলার এই পর্যায়ে সুযোগ নেই বলছেন ট্রাইব্যুনাল। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সার্জিস আলমের বিরুদ্ধে মামলা। প্রাইভেট কারে মরদেহ উদ্ধারকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পরিবার, অস্বাভাবিক কিছু পায়নি পুলিশ। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর সমঝোতা স্মারক সই হয়। এ সময় মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত বলে জানান ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয়, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়া বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সরকার সব ধরনের সহযোগিতা করবে। Our business thinking in Bangladesh didn't proceed in the way I thought was possible. With this setting of the young people in Bangladesh, Bangladesh was shaken to the core and made a commitment to itself that will create a new Bangladesh.
So with this concept of new Bangladesh, many things are emerging. Many unexplored. One of them is the business prospect. The limits that were put before suddenly removed. Bangladesh is trying to be business friendly in every single way. প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, সারাদিনে আর কি কি কর্মসূচি আছে প্রধান উপদেষ্টার? মূলত দিনব্যাপী এখন পর্যন্ত, অর্থাৎ মালয়েশিয়ায় এখন বিকেল 6টা, অর্থাৎ কিছু সময় পরই সন্ধ্যা হবে। আমরা দেখলাম যে সকাল থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যে পুত্রজায় বৈঠক করলেন, সেখানে 5টি সমঝোতা স্মারক সই করেছেন। একই সাথে 3টি নোট কিন্তু এখানে বদল করা হয়েছে। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক আরো মজবুত হবে, এমনটাই কিন্তু অনেকেই এখানে বলছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই সমঝোতার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে কিন্তু, অর্থাৎ এই মালয়েশিয়া এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কিন্তু শ্রমবাজার সম্প্রসারণের যেই প্রত্যাশা, অর্থাৎ প্রবাসী বাংলাদেশে কিংবা বিদেশগামী যেসব কর্মী রয়েছে, তারা কিন্তু এক ধরনের প্রত্যাশার মধ্যে রয়েছে। অর্থাৎ এই শ্রমবাজারের পরবর্তী পদক্ষেপ কি হবে। অর্থাৎ মালয়েশিয়া ঘিরে যেহেতু বাংলাদেশি কর্মীদের এক ধরনের বাড়তি আগ্রহ থাকে, এর কারণ হিসেবে এই কর্মীরা বলে থাকে যে মালয়েশিয়ার পরিবেশ এবং আবহাওয়া সবকিছু অনুকূলে থাকাই তাদের গন্তব্যের প্রথম পছন্দই কিন্তু থাকে এই মালয়েশিয়া। সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে কিন্তু বিদেশগামী কর্মী কিংবা এই গত বছর যারা আটকে পড়েছিল, অর্থাৎ মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি প্রায় 18,000 কর্মী, যাদের এরই মধ্যে ঘোষণা করা হয়েছে যে তারা প্রবেশ করতে পারবেন মালয়েশিয়াতে। সব মিলিয়ে বলা চলে এই শ্রমবাজার নির্ভর এই মালয়েশিয়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিবাচক দিকগুলোই উঠে এসেছে। অর্থাৎ এখানে বাংলাদেশি কর্মী যারা রয়েছেন তাদের বিষয়ে বলা হচ্ছে যে তারা এখন থেকে মালয়েশিয়ান নাগরিকদের মতো তাদের সুরক্ষা সেবা সেগুলো পাবেন। একই সাথে বলা হচ্ছে যে বাংলাদেশকে বলা হয়েছে কিংবা বাংলাদেশের পক্ষ থেকেও এই বিষয়গুলো প্রতিনিধি পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে যে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করা। অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা জেনে থাকি যে বেশিরভাগ সময়ই অদক্ষ কিংবা আধাদক্ষ কর্মী আসে, যাদের এখানে এসে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। সেই দিকগুলো বিবেচনা করার ক্ষেত্রে বলা হচ্ছে মালয়েশিয়া থেকে যে এখন থেকে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করা হবে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর বিষয়েও কিন্তু বলেছে। এখানে নার্স কিংবা টেকনিশিয়ান এইসব ধরনের কর্মী নেয়ার বিষয়ে কিন্তু মালয়েশিয়া এক ধরনের আগ্রহ জানিয়েছে। তো এই ছিল সুস্মিতা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ। সম্রাট হোসেন মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার সফর বিষয়ে। একটি পক্ষ আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা ও দোয়া মাহফিল শেষে কথা বলেন তিনি। অভিযোগ করেন ফ্যাসিবাদ কায়েমের জন্য অনেকে উত্তপ্ত কথাবার্তা শুরু করেছে। এদিকে নয়াপল্টনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার সদিচ্ছেই যথেষ্ট নয়, অংশগ্রহণকারী দলগুলো সহযোগিতা না করলে অনিশ্চিত হতে পারে ভোট। এ সময় তিনি গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারের বিভিন্ন পর্যায়ে ঘুষ বেড়েছে, অথচ সংবাদ মাধ্যমগুলো বিজ্ঞাপনের লোভে তা প্রচার করছে না। আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন, তাহলে দেখবেন আর কারো চক্রান্ত, কারো ষড়যন্ত্র, কেউ নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে তারা কোনো ধরনের চক্রান্ত করতে পারবে না। জনগণের বিরুদ্ধে জীবন মূল্য করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 3টায় শুরু হওয়া বৈঠক চলে পৌনে 1 ঘণ্টা। বৈঠকে নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসি জানায়, আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮টি, ভোটকক্ষ 2,80,৫৬৪। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯,৩১,১৩১ জন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, আমরা জানছিলাম যে কতগুলো ভোট কেন্দ্র, কতজন পর্যবেক্ষক থাকবে, আপনার কাছে আর কি তথ্য আছে এর বাইরে? আজকে আসলে ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্য সদস্যদের সাথে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণকারী একটি সংস্থার সাথে। যে সংস্থাটির কথা আজকে এখানে আসলেন তারা মূলত থাইল্যান্ড বেসড একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান এর আগেও কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, যেহেতু এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কবে নাগাদ তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ের সব দপ্তরে কিন্তু শুরু হয়ে গেছে। এবং তারই অংশ হিসেবে কিন্তু এই সংস্থাটি এর আগে অর্থাৎ গেল মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছেন। তবে আজকের বৈঠকে আসলে তারা সুনির্দিষ্ট কোনো কোয়েশ্চেন নির্বাচন কমিশনের কাছে ছিল কিনা, কিংবা নির্বাচন কমিশন কিভাবে আসলে আগামী যে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিভাবে পরিচালনা করবে, এ বিষয়ে আসলে তাদের যে কথোপকথন তারা বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, তারা আসলে কোনো মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি। হয়তো কিছুক্ষণ পরে প্রধান নির্বাচন কমিশনার তার দপ্তর ত্যাগ করার সময় সাংবাদিকরা তাকে এ বিষয়ে জানতে চাইবেন, তিনি হয়তো তার প্রেক্ষিতে তাদের যে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে জানাতে পারেন, এমন ধারণা আমরা করছি। তবে গতকাল কয়েকদিন আগেই আসলে তারা নির্বাচন কমিশনের কাছে এই অ্যাপ্রোচ করেছিল যে আজকে তারা এই বৈঠক করবেন, যেহেতু তারা বাংলাদেশে কয়েকদিন ধরে রয়েছেন, মাসখানেকের বেশি সময় ধরে। তো তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই বৈঠক, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এরই মধ্যে 20টির মতো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছেন এবং হয়তো আসছে জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে, নির্বাচনের বিষয়ে তাদের যে জিজ্ঞাসাগুলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে তারা করবেন, এমন ধারণা বা যেখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা এই বক্তব্যই দিচ্ছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ আপডেট। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত। বলেন, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। ট্রেন স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সুযোগ নেই। নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেডাই খান পান্না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি। তবে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে, ঠিক সে সময় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না। আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি। অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা
এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান আরা ইয়াসমিন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যা মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান সহ 4 জনকে। এ মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে গাজীপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 10 কোটি টাকার মানহানির মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানফির সিরাজ। এ সময় তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যার ঘটনা না জেনেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালান সার্জিস আলম, যা তাদের দলের ভাবমূর্তি নষ্ট করেছে। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারক। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ পাবে কমিশন। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গেল 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠিত হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15 আগস্ট। নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংক্রান্ত 6টি সংস্কারের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্বে রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ইউনাইটেড হাসপাতালে এক ব্রিফিংয়ে কথা জানান দলটির সিনিয়র নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ডক্টর শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই জন্য উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন। উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন। সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন। রাজধানীর মালিবাগে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে 2 জনের মরদেহ উদ্ধারের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনেরা। তাদের দাবি, বিদেশে যাওয়ার জন্য দেয়া টাকা ফেরত চাওয়ায় খুনের শিকার হন জাকির। সঙ্গে থাকা মিজানকেও খুন করা হয়। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে, এখনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। রাজধানীর মালিবাগে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা, গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। মঙ্গলবার মর্গ থেকে মরদেহ নিতে আসেন স্বজনেরা। জানান, যুক্তরাষ্ট্র যেতে কয়েক বছর আগে এক এজেন্সিকে 25 লাখ টাকা দেন জাকির। যেতে না পেরে ফেরত চান সেই টাকা। এতে মারধরের পাশাপাশি কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয় তাকে। লাশ পুরোটা উল্টানো, ঠিক ড্রাইভিং সিটের পাশে। নর্মাল চিন্তা করলে কিন্তু এইভাবে হওয়ার কথা না। কোনো মানুষ যদি এটার ভিতরে সাবকেশনে বা অন্য স্বাভাবিক নিয়মেও যদি মারা যায়, একটা লোক কিন্তু গাড়ির মধ্যে ফ্রন্ট সিটে উল্টায় থেকে কখনো ঘুমাবে না বা কোনো কিছু করবে না। যাদের কাছে টাকা দিছি ওনারা মনে করেন যে আমার ছেলে শত্রু, আর কোনো শত্রু না। আমার ছেলে ভদ্র, উনি পানখানা সিটখানা গাড়ি গ্রামের ডিস্ট্রিক্টের গাড়ি চালায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক দেখছে না, এখন ওটা কি কারণে ঘটছে, ঘটনা তো ঘটছে, এখন এখানে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু দেখছে না বলে জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।